আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংরেজিতে একটা কথা আছে, স্টোরি বিয়ন্ড দ্য স্টোরি। প্রতিটা গল্পের আড়ালে একটি আরেকটি গল্প লুকায়িত আছে, যেটা আসলে ঐতিহাসিকভাবে চাপা পড়ে, কিন্তু এর ভিতরটা অনেক গভীর এবং রহস্যাবৃত, কিন্তু ঘটনা সত্য। পৃথিবীতে মানুষ কিছু কাজ করেছেন, সেই প্ল্যানটা সে নিজে করেছেন, এবং এই প্ল্যানটা খুব কাছের কিছু মানুষ তার আগে জানে। তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলুন, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ। কায়েদে আজম তার একটা খেতাব, কায়েদ অর্থ নেতা, আর আজম মানে হচ্ছে মহান বা শ্রেষ্ঠ। তো কায়েদে আজম সম্পর্কেই বলছি। আহ, আসলে হয়েছে কি, পৃথিবীটা হচ্ছে একটা রহস্যময় আয়না। এটা একটা রহস্য। যেই মানুষটা 1948 সালে 21শে মার্চে একটা স্টেটমেন্ট দিলেন যে উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, তো সেই মানুষটা একটা জাতির মাতৃভাষাকে উপেক্ষা করে একটা তার নিজের রাষ্ট্র ও তার ভাষা, মাতৃভাষা উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্তে অনড় হলেন। কিন্তু সেই মানুষটির কবরে কিনা বাংলায় খোদাই করে লেখা হচ্ছে, দিন তারিখ লেখা আছে, মৃত্যুর দিন তারিখ। তো এবং অন্যান্য কিছু আত্মীয় স্বজনেরও আছে, তার বোন থেকে আত্মীয় স্বজনেরও আছে, বাংলায় খোদাই করে তার জন্ম মৃত্যুর তারিখ লেখা আছে। ব্যাপারটা একটু রহস্যময় কিনা। তো সেই কী কারণে উনি কেনই বা আজ অবধি পর্যন্ত তার কবরে বাংলায় লেখা আছে, সেই সম্পর্কে একটু ঐতিহাসিক তুলে ধরছি। তো আমরা আসলে ওই যে বললাম যে যেটা দেখি ভিতরে আসলে অন্যরকম বিষয় থাকে। যেটা ধর পাকিস্তানের কথাই ধরি, তা পাকিস্তানে কিন্তু করাচি ইউনিভার্সিটিতে বাংলা ডিপার্টমেন্ট নামে একটা বাংলা ডিপার্টমেন্ট আছে, যেখান থেকে ব্যাচেলার মাস্টার্স ডিগ্রি দেওয়া হয়। এছাড়াও কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি অফ মডার্ন ল্যাঙ্গুয়েজেও আছে। তো তারপর 1956 সালে কিন্তু বাংলা এবং উর্দুকে দুই ভাষাকেই রাষ্ট্রভাষা হিসাবে মানে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছিল। পাকিস্তানে আরও কিছু কালচারাল ফ্যাক্ট আছে বাঙালি কেন্দ্রিক। সেখানে নজরুল একাডেমি আছে, সেখানে সাহিত্য, গান বা কালচারাল চর্চা হয়, পাকিস্তানিরাও করে, ওখানে কিছু বাঙালিরাও করে। সেখানে পহেলা বৈশাখ, তারপরে অন্যান্য যে কৃষ্টি কালচারগুলো আছে সেগুলো ওখানে হয়। তো ওখানে চট্টগ্রাম কলোনি আছে, দ্য লিটল বাংলাদেশ আছে। তো এই যে নজরুল একাডেমি, ওখানে তারা তাদের নজরুল একাডেমিকে তারা আল্লামা ইকবালকে যেভাবে তারা নিজের কবিকে যেভাবে শ্রদ্ধা করে, তারা কাজী নজরুল ইসলামকেও ওইরকমভাবেই শ্রদ্ধা করে। আমি ব্যক্তিগতভাবে আল্লামা ইকবালের অনেক বই পড়ছি, কিন্তু তার ধাঁচটা কাজী নজরুল ইসলামের মতোই। দুইটা পড়লে না কনফিউজড হয়ে যায় যে এটা আসলে কি আমি নজরুল পড়ছি না আল্লামা ইকবাল পড়ছি। তো তারা দুই নজরুল একাডেমিতে, সেখানে আল্লামা ইকবালের ছবি আছে, নজরুলের ছবি আছে, এবং সেখানে অনেক কালচারাল বিষয় আছে যেটা পাকিস্তানে, যেটা আমরা আসলে ওটা খোঁজখবর রাখি না বা জানি না। তো যে জিনিসটা বলতেছিলাম, যে জিন্নাহ আসলে ওখানে কবরটায়, তার কবরে বাংলা লেখাটা কেন, কী কারণ হয়েছিল, তার একটা আসলে দার্শনিক ব্যাখ্যা আছে, যেটা আসলে আমরা জানাটা খুবই জরুরি। সেটা ঐতিহাসিকভাবে জানতে হবে এবং দার্শনিকভাবে জানতে হবে, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়। এখন গান্ধী জিন্নাহ বেসিক্যালি তিনি কী চেয়েছিলেন তা বুঝতে হলে ওই সময়কার দৃষ্টিভঙ্গি এবং হচ্ছে ওই সময়কালের প্রেক্ষাপট, এটা বুঝতে হবে। এছাড়া আসলে ঐতিহাসিকভাবে এটা যথার্থ মূল্যায়ন করা যায় না। তো ওই সময়টাতে ধরো আমার একটা কিউরিওসিটি ছিল কিছুদিন, প্রায় বছরখানেক আগে, যে আমি এটা নিয়ে পড়াশোনা করলাম, এটা নিয়ে পড়াশোনা করলাম, কিন্তু এই আমার ভিতর থেকে একটা জিনিস আসলো যে নবাব সিরাজউদ্দৌলা কেন পতন হইলো, তার আগের এই টোটাল সাবকন্টিনেন্টের প্রেক্ষাপটটা কীরকম হয়েছিল, কী প্রবলেমটা হয়েছিল। তারপরে হচ্ছে আমি 10 বছর করে আমি আস্তে আস্তে সামনের দিকে আগে, এই 10 বছর কী হলো, এই 10 বছর কী হলো, এইভাবে 10 বছর কী হলো। তো অনেক কিছু আসলে জানলাম, বা যতটুকু জানছি, কিন্তু এর ভিতরে যে কত মানে ব্যাপার স্যাপার আছে, সেটা আসলে ডিপে না ঢুকলে বোঝা যায় না। যেমন ধরো মহাত্মা গান্ধীর কথা বলি, ইতিহাস তাকে, মহাত্মা গান্ধীকে মানে যেভাবে মূল্যায়ন করছে, কিন্তু আসলে বিষয়টা এরকম না। একটা কথা আছে যে গান্ধীকে দেবতা বানালে সত্য লুকিয়ে যায়, সত্যের মৃত্যু ঘটে।
আর গান্ধীকে যদি ঐতিহাসিকভাবে মানুষ হিসাবে বিবেচনা করা হয় তাহলে ইতিহাসও সেখানে লজ্জা পায়। তাহলে কি এই জিনিসটা যদি এরকম হয় তাহলে ইতিহাসটা কিন্তু এরকম লেখা নেই, ইতিহাসটা কিন্তু উল্টোভাবে লেখা আছে। এবং গান্ধী সম্বন্ধে লেখা আছে বা জানা আছে প্রকৃত ঘটনা যে মানে যে ব্রহ্মচর্য আর কি যে তিনি করছেন, তিনি কিশোরীদের এবং তার আত্মীয় স্বজনের মধ্যে আছে এবং আশ্রমের অনেক কিশোরী মেয়েদের তিনি উলঙ্গ করে এক রাতে এক বিছনায় মানে শত বার ঘুমিয়েছেন এক একজনকে নিয়ে। উনি বলতেছিলেন যে আমি এটা করি কিন্তু আসলে কি হলো, আচ্ছা ওগুলো অনেক বিতর্ক আছে, এটা ওই প্রসঙ্গে সুযোগ পাইলে আগে আমি আরেকদিন বলবো না। তো আসলে বেসিক্যালি জিন্নাই জানতেন যে ওই সময়কার প্রেক্ষাপটটা কী ছিল, কী কারণে ইনি এটা করছিলেন। তো বাংলাদেশের যে বিষয়টা আসছে, তো যদি ৭১কে যদি আমরা ওভাবে চিন্তা করি, বাংলাদেশের ৭১-এ আসলে কয়টা পক্ষ হইলো? ৭১-এর পক্ষ হইলো কিন্তু 5টা। ভারত একটা পক্ষ, পাকিস্তান একটা পক্ষ, বাংলাদেশের মধ্যে 3টা পক্ষ। একটা পক্ষ চাইলো যে আমরা পাকিস্তানের সাথেই থেকে যাই, আরেকটা পক্ষ চাইলো যে আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ পাবো, একেবারে সেইখানে ভারত এবং পাকিস্তানের কোনো ডমিনেশন থাকবে না। আরেকটা গ্রুপ চাইলো যে আমরা পাকিস্তান থেকে বেরিয়ে যায় ভারতের সাথে কানেক্টিং থাকি। তো এই যে 5টা পক্ষ, একটা ভারত, একটা পাকিস্তান, বাংলাদেশের মধ্যে একটা স্বাধীন একজনের একদম সম্পূর্ণ বাংলাদেশকে নিয়ে এক কেন্দ্রিক চিন্তা, আরেকজনের হচ্ছে পাকিস্তানের সাথে থেকে যাওয়ার এক কেন্দ্রিক চিন্তা, আরেকজন হচ্ছে পাকিস্তানকে হটিয়ে দিয়ে ভারত কেন্দ্রিক চিন্তা। তো এতে কিন্তু কেউই আসলে সাকসেস হয়নি। আমরা কিন্তু আসলে আমাদের বাংলাদেশ যেটা যেই কারণে হয়েছিল সেই কারণে কিন্তু আমরা পারি নাই। আমাদের পরাজিত পাকিস্তান আমাদের কাছে পরাজিত হয়ে যেভাবেই হোক হয়েছে, সে আজকে পারমাণবিক শক্তি। আমাদের যে ইনফ্লুয়েন্স করছে ভারত, সেও আজকে পারমাণবিক শক্তি। আমরা আজকে একটা মিসাইল পর্যন্ত, পারমাণবিক শক্তি তো দূরের কথা, একটা মিসাইল পর্যন্ত বানাইতে পারি নাই। আমাদের কোনো প্রযুক্তি নেই, আমরা আছি শুধু নিজেদের অন্তর্দ্বন্দ্ব নিয়ে এইসব। যাই হোক, মূল ঘটনা যেটা বলতেছিলাম সেটা আসি। জিন্নাহ আসলে উর্দুকে রাষ্ট্রভাষা করার পেছনে জোর দিয়েছিলেন। কারণটা হলো কি, তিনি জানতেন যে মানে তিনি কাদের এগেনস্টে এটা করতে চাইতেছেন। তিনি গান্ধী প্লাস সব কিছুকে জানতেন, গ্লোবাল পলিটিক্স জানতেন, ইন্ডিয়াদের কাছ থেকে দেখছে ইংরেজদের সময়। তো আসলে উনি চাইছিলেন যে এই ভাষাটাকে যদি আমরা এক করতে পারি তাহলে এই দুইটা যেহেতু আমাদের ধর্ম এক, আমাদের কালচার অন্য সব কিছু এক, তা ভাষাটাতে যদি এক করতে পারি তাহলে আমরা বাংলাদেশ এবং পাকিস্তান মিলেমিশে থাকতে পারবো। কিন্তু এটা আসলে বুমেরাং হয়ে গেছে। তিনি আসলে বাংলা ভাষাকে ঘৃণা করতেন না, বাংলা ভাষাকে তিনি লালন করতেন, শ্রদ্ধা করতেন, কিন্তু এটা আসলে বুঝাইতে পারে নাই। আর তারপরে তো মৃত্যু হয়ে গেল। তো এটা ছিল তার মূল উদ্দেশ্য। যদি একটা ভাষা থাকে, একটা ধর্ম থাকে এবং একটা দেশ থাকে তাহলে আমরা এই জিও পলিটিক্সটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। কিন্তু ওই যে বললাম যে সেটা তিনি উল্টা বুমেরাং হয়ে গেছে। তিনি চলে গেলেন, খুব দ্রুতই চলে গেলেন, 1948 সালেই চলে গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, রেখে গেলেন একটা রহস্য। তো তারপর এরপরেগুলো প্রবলেম কি, দশকের পর দশক ধরে পাকিস্তানের যে নিয়ন্ত্রণটা হাতছাড়া হয়ে গেল, নিয়ে নিল পাঞ্জাবিরা। তো আমি আসলে এই যে পাঞ্জাবিরা পাকিস্তানকে পাপিস্তানে পরিণত করলো, আমি আসলে পাঞ্জাবিদের দেখতে পারি না। কারণ এই যে আজকের এখানে সেনাবাহিনী, পাকিস্তানের নোংরা রাজনীতি, এসব কিছু কিন্তু পাঞ্জাব কেন্দ্রিক। তাদের 95% মানুষ আমলা নিয়ন্ত্রণ করে, তাদের সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে, পলিটিক্স নিয়ন্ত্রণ করে। কিন্তু এছাড়া যে অন্য দেশগুলো মানে ইয়েগুলো আছে, যেমন হচ্ছে বেলুচিস্তান, তারপর হচ্ছে পাখতুন, পাঠান, সিন্ধি, করাচি, মানে এই জায়গার মানুষগুলো, এই যে ইমরান খানের মতো লোক জেলে। তো বাংলাদেশের যে আজকে তো যাই হোক, বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আলাদা হয়ে একটা নামে স্বাধীন দেশ আছে, কিন্তু বেলুচিস্তানের অবস্থা দেখো, পাকিস্তানের সে একটা সভ্য একটা জাতি, সেইখানে তারা কি পরিমাণ ডমিনেশন হচ্ছে এই পাঞ্জাবিদের দ্বারা। ওই সুযোগ পাইলে হয়তো বা আরেকদিন বলবো না। তো আসলে এই সব কিছু হইতে বুঝতে গেলে যে পার্সপেক্টিভ হচ্ছে ওই জিনিসটা আসলে কী কারণে কেন এগুলো আসলে বোঝাটা জরুরি। তো ইতিহাসের সেই যে একটা পড়ছিলাম, হচ্ছে জ্যোৎস্না ও জননীর গল্প, হুমায়ুন আহমেদের একটা মুক্তিযুদ্ধ নিয়ে একটা বই পড়ছিলাম। ওই বইটা অনেকটা গ্রহণযোগ্য একটা বই। তো ওখানেও কিন্তু ওই যে পাকিস্তানের যখন এখানে যুদ্ধ করতে আসছে, অনেক পাকিস্তানি এখান থেকে ফেরত চলে গেছে। তারা ভাবছে যে যুদ্ধ লাগছে ভারতের সাথে, তা আইসা এখানে বাস্তবতাটা দেখে এখানে মানুষ মুসলমানকে মারতেছে, তারা এই যুদ্ধটাই করেনি, চলে গেছে।
তো এইসব অনেক বিষয় আছে আর কি, যে আরও কিছু রহস্যময় বিষয় থাকে, এগুলো ঐতিহাসিকভাবে স্থান পায় না, কিন্তু অন্যান্য বই পুস্তক আকারে এটাতে স্থান পায়। কারণ ইনফরমেশন ক্যান নট বি ডেস্ট্রয়, একটা কথা আছে, সেটা সমান্তরাল ধারায় বয়েই চলবে, সেটা যাবেই, চিরকালই যাবে। তো মানুষ কখনো কখনো এই ভাঙা দরজা দিয়ে সত্যের কাছে পৌঁছায়। আরেকদিন আরেক অজানা কোনো গল্প নিয়ে আসবো। সবাই ভালো থেকে, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।